কখনো কি ভেবে দেখেছেন আমরা কিভাবে স্বাদ, গন্ধ বা স্পর্শের মতো অনুভূতিগুলো পাই? অথবা ধরুন কোনো বিপদের আভাস পেলে শরীর কিছু ভাবার আগেই কিভাবে প্রতিক্রিয়া দেখায়? এই সব কিছুর পেছনেই রয়েছে এক অবিশ্বাস্য জৈবিক নেটওয়ার্ক, আর সেটাই হলো স্নায়ুতন্ত্র। চলুন তো আমাদের শরীরের এই কমান্ড সেন্টার আসলে কিভাবে কাজ করে সেটা সহজ করে জেনে নেওয়া যাক। এই প্রশ্নটা দিয়েই না হয় আজকের আলোচনা শুরু করা যাক। এটা তো আমাদের সবারই কম বেশি অভিজ্ঞতা হয়েছে, তাই না? কিছু ভাবার আগেই চোখের পলকে হাতটা সরে আসে। কিন্তু এই যে স্বয়ংক্রিয়ভাবে ব্যাপারটা ঘটে গেল, এটা আসলে কিভাবে সম্ভব? এর পেছনের বিজ্ঞানটা ঠিক কি? এই যে কিছু ভাবার আগেই গরম পাত্র থেকে হাতটা সরে গেল, এই ঘটনাটাই হলো সাড়া প্রদান। আর এটা কিন্তু শুধু একটা সাধারণ প্রতিক্রিয়া নয়, বরং আমাদের স্নায়ুতন্ত্রের একটা অসাধারণ সুরক্ষা ব্যবস্থা। এই সিস্টেমটাই আমাদের চারপাশের পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে চলতে আর বিপদ থেকে বাঁচতে সাহায্য করে। অবিশ্বাস্য হলেও সত্যি, এই পুরো কাজটা একটা নির্দিষ্ট পথ ধরে হয়, আর তাও প্রচণ্ড গতিতে। ভাবুন তো, গরম বস্তুতে ছোঁয়া লাগা মাত্রই ত্বকের সেন্সর একটা বিপদ সংকেত পাঠায়। সেই সংকেত বিদ্যুতের গতিতে স্নায়ুর মাধ্যমে সোজা চলে যায় সুষুম্নাকাণ্ডে। আর সবচেয়ে অবাক করা ব্যাপার হলো, মস্তিষ্ক কিছু জানার আগেই সুষুম্নাকাণ্ড একটা পাল্টা নির্দেশ পাঠিয়ে দেয়। সেই নির্দেশ পাওয়া মাত্রই হাতের পেশি সংকুচিত হয় আর হাতটা সরে আসে। পুরো ঘটনাটা ঘটে 1 সেকেন্ডেরও অনেক কম সময়। তাহলে সহজ কথায় পুরো প্রক্রিয়াটা একটা রিলে রেসের মতো। প্রথমে থাকে গ্রাহক, যে কিনা বিপদটা প্রথম বুঝতে পারে, তারপর বাহক, যে খবরটা পৌঁছে দেয়, আর সবশেষে হলো কারক, মানে আমাদের পেশি, যে আসল কাজটা করে। এই তিনজনের টিমওয়ার্কের ফলেই আমাদের শরীর নিজেকে সুরক্ষিত রাখতে পারে। আচ্ছা, এই যে এত বৈদ্যুতিক সংকেত ছোটাছুটি করছে, কিন্তু কিসের মাধ্যমে? এখানেই আসছে আমাদের গল্পের মূল চরিত্র, নিউরন। একে বলা যেতে পারে আমাদের শরীরের জৈব ওয়্যারিং। এই অতি ক্ষুদ্র কোষগুলোই হল সেই আসল বার্তাবাহক, যারা মস্তিষ্ক আর শরীরের মধ্যে অনবরত খবর আদান প্রদান করে চলেছে। একটা নিউরনকে অনেকটা ডেটা কেবলের মতো ভাবা যেতে পারে। এর ডেনড্রন অংশটা অ্যান্টেনার মতো কাজ করে, চারপাশ থেকে সংকেত গ্রহণ করে। সেই সংকেতগুলো এরপর লম্বা অ্যাকশনের মধ্যে দিয়ে যায়, যা কিনা একটা ইনসুলেটেড তারের মতো। আর এই বিশেষ আবরণ বা মায়েলিন শীথ থাকার কারণে সংকেতগুলো এত দ্রুত আর নির্ভুলভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছাতে পারে। এখানে একটা দারুণ অবাক করা তথ্য আছে। আমাদের শরীরের বেশিরভাগ কোষ কিন্তু বারবার বিভাজিত হয়ে নতুন করে তৈরি হতে পারে, কিন্তু নিউরন পারে না। কারণ কোষ বিভাজনের জন্য যে জরুরি অংশটা দরকার, সেটাই এদের মধ্যে থাকে না। এর মানে কি দাঁড়ালো? আমরা যে কটা নিউরন নিয়ে জন্মেছি, প্রায় সারা জীবন আমাদের সেটুকুই সম্বল। তো অ্যাক্সন আর ডেনড্রন দুটোর মধ্যেই মূল পার্থক্যটা হলো এদের কাজের ধরনে। খুব সহজ করে বললে, ডেনড্রন হলো নিউরনের ইনবক্স, যেখানে সব তথ্য এসে জমা হয়, আর অ্যাক্সন হলো আউটবক্স, যা তথ্যগুলোকে বাইরে পাঠিয়ে দেয়। আর ঠিক এই কারণেই এদের গঠন আর দেখতেও বেশ কিছুটা আলাদা হয়। বেশ, আমরা তো বার্তাবাহকদের কথা জানলাম, কিন্তু এই সব বার্তা শেষ পর্যন্ত যায় কোথায়? কে বসে আছে সেই কন্ট্রোল রুমে, যে কিনা সব সিদ্ধান্ত নেয়? হ্যাঁ, সেই কেন্দ্রীয় হাবটি হলো আমাদের মস্তিষ্ক। চলুন এবার আমাদের এই কমান্ড সেন্টারের অন্দরমহলে একটু ঢুমারা যাক। মানুষের মস্তিষ্কের ক্ষমতা কতটা তা কল্পনা করতে শুধু এই সংখ্যাটার দিকে একবার তাকান। প্রায় 1000 কোটি নিউরন। একবার ভাবুন তো, এই বিশাল সংখ্যক নিউরন একযোগে কাজ করে আমাদের চিন্তা, অনুভূতি, স্মৃতি আর সব কার্যকলাপ নিয়ন্ত্রণ করে। মস্তিষ্ক তো একটা বিশাল শহরের মতো, আর এর এক একটা এলাকার কাজ এক এক রকম। যেমন গুরু মস্তিষ্ক হলো সেই অংশ যা আমাদের বুদ্ধি, স্মৃতি আর চিন্তাভাবনা সামলায়। এই যে এখন কথাগুলো শুনে বোঝা যাচ্ছে, তার পুরো কৃতিত্ব কিন্তু এর। আবার লঘু মস্তিষ্ক শরীরের ভারসাম্য ধরে রাখে। আমরা যে সোজা হয়ে হাঁটতে বা দৌড়াতে পারি, তার পেছনে রয়েছে এই অংশটি। আসলে প্রতিটি অংশের কাজই আমাদের প্রতিদিনের জীবনের জন্য অপরিহার্য। স্নায়ুতন্ত্রের এই জটিল কাজটা বাস্তবে কিভাবে হয় তা বোঝার জন্য চোখের চেয়ে ভালো উদাহরণ আর হয় না। আমাদের চোখ শুধু পৃথিবীকে দেখার জানালা নয়, এটা আসলে একটা অসাধারণ বায়োলজিক্যাল ক্যামেরা। এই ক্যামেরা আলোকে সরাসরি বৈদ্যুতিক সংকেতে বদলে দিয়ে মস্তিষ্কে পাঠিয়ে দেয়। আমরা যখন কোনো কিছু দেখি, তখন আলো প্রথমে কর্নিয়া দিয়ে চোখের ভেতরে ঢোকে। এরপর লেন্স সেই আলোকে ফোকাস করে ঠিক পেছনের একটা পর্দা, অর্থাৎ রেটিনার উপর ফেলে, অনেকটা প্রজেক্টরের মতো। এই রেটিনায় থাকা লক্ষ লক্ষ সংবেদী কোষ তখন সেই আলোর ছবিকে একটা ইলেকট্রিক সিগন্যালে পরিণত করে, আর সেই সিগন্যাল অপটিক স্নায়ু দিয়ে সোজা মস্তিষ্কে চলে যায়। আর তখনই আমরা আসলে দেখতে পাই। রেটিনার ক্ষমতাটা শুধু একবার ভাবুন। রাতের অন্ধকারেও দেখার জন্য রয়েছে প্রায় 12.5 কোটি রড কোষ।
আর দিনের বেলায় পৃথিবীকে রঙিন দেখার জন্য রয়েছে প্রায় ৬০ থেকে ৭০ লক্ষ কোণ কোষ। এই বিপুল সংখ্যক কোষই আমাদের দৃষ্টিশক্তিকে এতটা নিখুঁত আর জীবন্ত করে তোলে। কিন্তু এত জটিল একটা সিস্টেম, এটা কি সবসময় ১০০% নিখুঁতভাবে কাজ করতে পারে? না, পারে না। যখন এই সিস্টেমের ছোটখাটো ত্রুটি বা গ্লিচ হয়, তখনই আমাদের দৃষ্টির নানা রকম সমস্যা দেখা দেয়। চলুন সবচেয়ে সাধারণ দুটো সমস্যা আর তাদের সহজ সমাধানগুলো দেখে নেওয়া যাক। মায়োপিয়া বা ক্ষীণ দৃষ্টির সমস্যা তো খুব পরিচিত, তাই না? এতে কাছের জিনিস স্পষ্ট দেখা গেলেও দূরের জিনিস ঝাপসা লাগে। এর কারণটা খুব সহজ। এক্ষেত্রে চোখের ফোকাসটা ঠিক জায়গায় হয় না, মানে ছবিটা রেটিনার ওপর না পড়ে তার একটু সামনেই তৈরি হয়ে যায়। ফলে আমরা ঝাপসা দেখি। তো এর সমাধান কি? একটি অবতল বা কনকেভ লেন্সের চশমা। এই লেন্সটা ঠিক কি করে? এটা চোখে ঢোকার আগে আলোক রশ্মিকে সামান্য ছড়িয়ে দেয়, ফলে ফোকাসটা পিছিয়ে গিয়ে ঠিকঠাক রেটিনার ওপর পড়ে, আর ব্যাস, ঝাপসা ছবি সঙ্গে সঙ্গে একদম পরিষ্কার হয়ে যায়। হাইপারওপিয়া বা দূরদৃষ্টি হল ঠিক এর উল্টোটা। এক্ষেত্রে দূরের জিনিস স্পষ্ট দেখা গেলেও কাছের জিনিস যেমন বই বা মোবাইল দেখতে অসুবিধা হয়। কারণটা কি? কারণ এখানে আলোক রশ্মি রেটিনার ওপর না পড়ে তারও পিছনে গিয়ে মিলিত হয়। আর এর সমাধানও ঠিক উল্টো। এখানে ব্যবহার করা হয় উত্তল বা কনভেক্স লেন্স। এই লেন্স আলোক রশ্মিকে কিছুটা গুটিয়ে এনে ফোকাল পয়েন্টটাকে সামনে টেনে আনে, ফলে সেটা ঠিক রেটিনার ওপর এসে পড়ে। আর এভাবেই কাছের জিনিসগুলো আবার একদম ঝকঝকে হয়ে ওঠে। তাহলে সবশেষে এটাই বলা যায়, স্নায়ুতন্ত্রই হল বাইরের জগতের সঙ্গে আমাদের একমাত্র সেতু। এটা ছাড়া আমাদের অনুভূতি, স্মৃতি, এমনকি আমাদের চেতনাও কিন্তু অর্থহীন। তাই পরের বার যখন প্রিয় কোনো সুর শোনা হবে বা কোনো সুন্দর দৃশ্য চোখে পড়বে, এক মুহূর্তের জন্য ভাবা যেতেই পারে আমাদের শরীরের ভেতরে থাকা এই অবিশ্বাস্য নেটওয়ার্কটি কিভাবে সেই অসাধারণ অনুভূতিটা তৈরি করছে।